হ্যালো স্টুডেন্ট, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে। আমরা যারা ভারতবাসী রয়েছি তারা যে কোনো জায়গায় যখন অন্যায় অবিচার হয় তখন আমরা লোয়ার কোর্টে যদি কোনো রকম সুবিচার না পাই তখন আমাদের শেষ ভরসা থাকে সুপ্রিম কোর্ট। আমরা জানি এই সুপ্রিম কোর্ট 1773 সালে ইংরেজের যখন রেগুলেটিং অ্যাক্ট চালু করে সেই অ্যাক্ট অনুসারে 1774 সালে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। তখন তৎকালীন সময় কলকাতার ফোর্ট উইলিয়াম যে দুর্গ রয়েছে সেই জায়গায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। তখনকার সময়ে যে বিচারপতি হন তিনি স্যার এলিজা ইম্পে। তৎকালীন সময় থেকে পরবর্তী ভারতবর্ষ যখন স্বাধীন হয় সেই 1950 সালের 24শে জানুয়ারি তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের এখানে স্থাপিত হয়। সেই সুপ্রিম কোর্ট সম্পর্কে আজকে আমরা তথ্যাদি একেবারে খুঁটিনাটি সমস্ত কিছু জানবো। আশা রাখছি এই ভিডিও দেখার পর তোমাদের সুপ্রিম কোর্ট নিয়ে আর কোনো রকম দ্বিধা থাকবে না। এক্সামগুলো যাতে কোনো রকম সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো কোশ্চেন হয় এই ভিডিও থেকেই অবশ্যই আসবে। চলো দেখে নেই তাহলে সুপ্রিম কোর্ট সম্পর্কে আরও একটু ডিটেলস আলোচনা। 1950 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জেকিসুন্দাস কানাইয়া, অর্থাৎ হরিলাল জে কানাইয়া। তিনি 1950 সালের 28শে জানুয়ারি থেকে 1951 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন। অর্থাৎ ভারতের প্রথম যে প্রধান বিচারপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং তার মেয়াদকালেই তিনি মারা যান। তাহলে যদি বলা হয় ভারতের প্রথম কোন বিচারপতি তার মেয়াদকালে বিচারপতি থাকাকালীন মারা যান, তাহলে সেটা হরিলাল জে কানাইয়া। নেক্সট চলে আসি, আমরা এখন যেটা সম্পর্কে জানব, সুপ্রিম কোর্ট হলো কোনো দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরের আদালত। একে কোর্ট অফ লাস্ট রিসোর্ট বলা হয়। এর অর্থ হলো নিম্ন আদালতের কোনো রায় যদি না পছন্দ হয় তাহলে সেখানে আমরা সুপ্রিম কোর্টে যাই। তাহলে এই সুপ্রিম কোর্ট 1950 সালের 26শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালত। ভারতীয় সংবিধানের 124 নম্বর ধারা অনুযায়ী এই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা সংবিধানের কত নম্বর ধারায়? 124। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গা থেকেই কিন্তু কোশ্চেন আসে। অবস্থান কোথায় রয়েছে? নতুন দিল্লি। যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু আমি লাল কালি দিয়ে তোমাদের জন্য শর্ট ট্রিক্স করে রেখেছি। চিফ জাস্টিস বর্তমানে কে রয়েছেন? 52তম প্রধান বিচারপতি, তার নাম বি.আর. গাভাই। তিনি ভারতবর্ষের 52তম বর্তমান বিচারপতি। বিচারপতির সংখ্যা কত থাকে? একজন প্রধান বিচারপতি থাকেন এবং 33 জন অন্যান্য বিচারপতি থাকেন, অর্থাৎ টোটাল 34 জন বিচারপতি থাকে সুপ্রিম কোর্টে। কত নম্বর ধারা অনুযায়ী? 124 নম্বর ধারা অনুযায়ী। নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির পরামর্শক্রমে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণের নিয়োগ দেন। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন? রাষ্ট্রপতি। নিয়োগ ব্যবস্থা হয়ে গেল। অবসর গ্রহণ কত? 65 বছর পর্যন্ত তিনি ওই সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারেন। আশা করি এখানটায় অনেক কটা তথ্য পেলে। নেক্সট, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি এখন বি.আর. গাভাই নামে পরিচিত, তিনি হলেন ভারতবর্ষের বর্তমানে 52তম প্রধান বিচারপতি। তার সম্পর্কে কয়েকটা একটু তথ্য জেনে নেই। প্রধান বিচারপতির পরিচয়: 52তম, 14ই মে 2025 তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ এই বছরই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং 23শে নভেম্বর 2025 তিনি অবসরের দিকে যাচ্ছেন, অবসর গ্রহণ করবেন। তিনি ভারতের ইতিহাসে প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বিচারপতি কে.জি. বালাকৃষ্ণনের পর দ্বিতীয় তপশিলি জাতি সম্প্রদায়ের প্রধান বিচারপতি হন। তাহলে এখন বর্তমানে তিনি যে ধর্মাবলম্বীর মানুষ, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীর প্রথম ভারতের বিচারপতি। ভারতবর্ষে যে কোনো জাতি, যে কোনো সংস্কৃতি সম্পন্ন মানুষ কিন্তু তার ট্যালেন্ট, তার যে দক্ষতা, সেই দক্ষতা অনুযায়ী তার পদোন্নতি হয়। এখানে কোনো রকম ভেদভাবের কোনো জায়গা নেই। নেক্সট, পিতা ছিলেন আর.এস. গাভাই। তিনি একজন বিশিষ্ট আম্বেদকরবাদী নেতা ছিলেন, প্রাক্তন সাংসদ, বিহার, কেরালা ও সিকিমের প্রাক্তন রাজ্যপাল ছিলেন। অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডে যে তিনি তার বাবা ছিলেন, তিনিও একজন দক্ষ প্রশাসকের ভূমিকায় ছিলেন। ব্যক্তিগত জীবন: 24শে নভেম্বর 1960 জন্ম, মহারাষ্ট্রের অমরাবতীতে। তারপরে তার পারিবারিক পটভূমি তোমরা যদি লাগে তোমরা অবশ্যই ভিডিওটার মধ্যে একটু পড়াশোনা করে নিও যে প্রাথমিক বিদ্যালয় কোথা থেকে পড়াশোনা করেছেন। অমরাবতী প্রাথমিক বিদ্যালয় থেকে। আইনি কর্মজীবন: বারে যোগদান করেছিলেন কত সালে? 16ই মার্চ 1985 সালে।
প্রাথমিক কর্মজীবন প্রয়াত ব্যারিস্টার ও হাইকোর্টের বিচারপতি শ্রী রাজা এস ভোসলের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। বোম্বে হাইকোর্টে এসেছেন 1987 সালে, স্বাধীনভাবে বোম্বে হাইকোর্টে কাজ করেছেন। সরকারি দায়িত্ব পালন করেছেন তিনি কিছু। 1992 থেকে 93 সালে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের সহকারী আইনজীবী হিসেবে কাজ করেন। এছাড়া তিনি অন্যান্য দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। বিচারক হিসেবে কর্মজীবন বোম্বে হাইকোর্টে দেখো 14 নভেম্বর 2003 থেকে স্থায়ী বিচারপতি 12 নভেম্বর 2005। ভারতের সুপ্রিম কোর্টে যেখানটায় লাগবে বিচারপতি হিসেবে উন্নীত হন 24 মে 2019 এবং সুপ্রিম কোর্টে প্রায় 700 বেঞ্চে যোগ দিয়েছিলেন তিনি। মৌলিক অধিকার, নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়ে প্রায় 300 রায় লিখেছেন। উল্লেখযোগ্য রায় তার কী ছিল? মোদী সরকারের 2016 সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করা। আমরা যে মানে যে নোট বাতিল হয়েছিল তাকে বৈধ বলে ঘোষণা করেছিল সংখ্যাগরিষ্ঠ রায়। নির্বাচনী বন্ড আমরা দেখেছিলাম কয়েকদিন আগে ভারতবর্ষে যে নির্বাচনী বন্ড নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছিল, অর্থাৎ কারা কত পরিমাণে নির্বাচনী বন্ডে টাকা তুলেছিল রাজনৈতিক দলগুলো, সেগুলো নিয়ে ঘোষণা বেঞ্চের অংশ ছিলেন। জম্মু কাশ্মীরের আর্টিকেল 370 রদ করার সিদ্ধান্তকে বহাল রাখার সাংবিধানিক বেঞ্চের অংশ ছিলেন। অর্থাৎ 370 ধারা, জম্মু কাশ্মীরে যেই ধারা মোটামুটি জম্মু কাশ্মীরের অধিবাসীকে অগ্রণী করে রেখেছিল, সেই ধারাকে বাতিলের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে তিনি ছিলেন। বিচারপতি এইবার চলে আসো 52তম বিচারপতি আমাদের, যিনি 23 নভেম্বর 2025 রিটায়ার্ড হতে চলেছেন, অবসর গ্রহণ করতে চলেছেন। তার পরবর্তী একদম কারেন্ট তোমাদের যেটা এক্সামে আসতে পারে সেটা হলো গিয়ে বিচারপতি সূর্যকান্ত। ভারতের 53তম প্রধান বিচারপতি হিসাবে হতে চলেছেন। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি সুপারিশ করেছেন। প্রথা অনুযায়ী তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিচারপতি হবেন। 24 নভেম্বর 2025 তারিখে শপথ নিতে পারেন। তোমরা এখানে সূর্যকান্তের এখানে ছবি দেওয়া আছে, তোমরা লোকটাকে একটু দেখে নিতে পারো। নেক্সট, তার সংক্ষিপ্ত পরিচয়। ভারতের 53তম প্রধান বিচারপতি, দায়িত্ব গ্রহণ 24 নভেম্বর 2025, অবসর 9 ফেব্রুয়ারি 2027। এটাকে একটু মার্ক করে নিও, 2027 সালের 9 ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করবেন। মেয়াদকাল প্রায় 14 মাস। বিশেষত তিনি হরিয়ানার রাজ্য থেকে আসা প্রথম ব্যক্তি যিনি দেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত হবেন। তাহলে হরিয়ানা রাজ্য থেকে তিনি কোথা থেকে আসছেন? হরিয়ানা রাজ্য থেকে। নেক্সট চলে যাই ব্যক্তিগত জীবন। 1962 সালে তার জন্ম হরিয়ানার হিসার জেলায়। পটভূমি কোনো শক্তিশালী আইনি পটভূমি পরিবার থেকে আসেননি। বাবা ছিলেন একজন শিক্ষক, অর্থাৎ নিতান্ত একটা শিক্ষিত মার্জিত ভদ্র পরিবার। বাবা একজন পেশায় শিক্ষক ছিলেন, সেখান থেকে তিনি আজকে দেশের প্রধান বিচারপতি। তার মানে স্ট্রাগেলটা কিন্তু একদম কম নয়, ভীষণভাবে স্ট্রাগেল করে আজকের এই জায়গাটায় পৌঁছাতে হয়েছে। গ্রামের সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন। ভাবো একবার, আমরা যারা আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়াতে চাইছি না, সরকার পোষিত স্কুলগুলো আজকে আজকে দিনে দিনে উঠে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আজকে আমাদের দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন, যিনি কিন্তু গ্রামের একটা সরকারি স্কুল থেকে পড়াশোনা করে এসেছেন। রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে আইন বিষয়ে পাশ করেন। 2011 সালে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে LLM ডিগ্রি অর্জন করেন এবং ক্লাসে প্রথম স্থান অধিকার করেন। ভীষণভাবে মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট ছিল। তার এখানে আইনজীবী হিসেবে তার কতগুলো কাজকর্ম রয়েছে। তিনি আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট জেনারেল, সিনিয়র অ্যাডভোকেট, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের বিচারপতি, হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি, তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি। আমাদের এখানে যেই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো লাল কালি দিয়ে দেখো হাইলাইট করা আছে। মাত্র 38 বছর বয়সে তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হন। ঠিক আছে, হরিয়ানার সবচেয়ে কম বয়সী অ্যাডভোকেট জেনারেল নাম কি? সূর্যকান্ত। তাহলে বৈবাহিক তার যে কয়েকটা রায় ছিল তার মধ্যে দেখো বন্দীদের জন্য বৈবাহিক ও পারিবারিক পরিদর্শনের নির্দেশন দিয়েছিলেন তিনি। অর্থাৎ যারা আমাদের বন্দী যে সমস্ত লোকজন ছিল, ঠিক আছে, সেই সমস্ত বন্দী যারা বন্দী অবস্থায় রয়েছে তাদের জন্য তিনি এই রায়টা ঘোষণা করেছেন। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন কত? 5 অক্টোবর 2018 হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া তিনি সুপ্রিম কোর্টে আসতে চলেছেন। সেখানটা তোমরা দেখেছো যে এখানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন এখানে 2019 সালে, অর্থাৎ সুপ্রিম কোর্টে এসছেন, তারপরে সেখানে কিন্তু তিনি কাজ করেছেন বহুদিন যাবৎ। উল্লেখযোগ্য তার রায়দান। আমরা কতগুলো রায় আছে খুব গুরুত্বপূর্ণ, যেমন আর্টিকেল 370, একটু আগে বলেছিলাম জম্মু কাশ্মীরের যে বিশেষ মর্যাদা বাতিল, সেই বেঞ্চের তিনি সাংবিধানিক বেঞ্চের অংশীদার ছিলেন। পেগাসাস স্পাইওয়ার মামলা, অর্থাৎ যে পেগাসাস যে একটা সফটওয়্যার, সেটা হলো গিয়ে যে গোপন যে নজরদারি,
সেই নজরদারি নিয়ে দেশটা তোলপাড় হয়ে গেছিল, তাহলে সেই বেআইনি নজরদারি অভিযোগ তদন্তের জন্য সাইবার বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এই সূর্যকান্ত। সেনাবাহিনীর জন্য 1 র্যাঙ্ক 1 পেনশন, আমরা OROP বলা হয় সেনাবাহিনীর, অর্থাৎ এখন বর্তমানে সেনাবাহিনীর মধ্যে আর্মি যারা পদমর্যাদা সম্পন্ন যারা রয়েছে বা আর্মিতে যারা যোগদান করে তাদের জন্যই কিন্তু একমাত্র 1 র্যাঙ্ক 1 পেনশন। অর্থাৎ কেউ যদি কোনো সেনাবাহিনীর আর্মির কোনো অফিসার বা এমনি আর্মির কোনো লোক যদি পদত্যাগ করে, সেটা 2014 সাল, 2015 সাল, 2019 সাল, কিন্তু আজকে 2025 সালে যখন কেউ রিটায়ার্ড করবে তার সমপরিমাণ যে পেনশন, সেই পেনশনের এটা কিন্তু 1 র্যাঙ্ক 1 পেনশন হিসেবে খ্যাত। রাষ্ট্রদ্রোহের আইন, ঔপনিবেশিক আমলের এই আইন তুলে দিয়ে FIR দায়ের না করার জন্য কেন্দ্রকে দেওয়া বেঞ্চের অংশ ছিলেন। নির্বাচনী স্বচ্ছতা, আমাদের একদম কারেন্ট চলছে SIR নিয়ে, কোথায় হয়ে গেল? বিহারে। বিহারের যে 65 লক্ষ বাদ পড়া ভোটার ছিল তাদের তথ্য প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন কে? সূর্যকান্ত। বিচারপতি সূর্যকান্তের জীবনযাত্রা ছিল তার গ্রামের থেকে, অর্থাৎ কঠোর পরিশ্রম করে একজন মাত্র শিক্ষিত, তার বাবা ছিলেন শিক্ষক, সেখান থেকে ধরে একটা গ্রামের পাঠশালায় পড়াশোনা করে আজকে দেশের 53তম বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন কে? সূর্যকান্ত। আশা করি তোমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে মোটামুটি যাবতীয় তথ্য এখানটায় পেলে। নেক্সট ভিডিওতে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।